সময়ের অভাবে আমি বেশি কথা বলতে পারবো না। এদেশের আলেম ওলামাদেরকে তারা নিগ্রহ করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, ফাঁসি দিয়েছে, আলেম ওলামাদেরকে ডান্ডাবিড়ি পরিয়ে সারা দেশে ঘুরিয়েছে, এই আতঙ্ক সৃষ্টি করার জন্য যাদেরকে মাদ্রাসায় না পড়ে। এরপরেও যারা মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসা শিক্ষিত আমাদের সন্তানদেরকে চাকরি ক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে। বিগত রেজিমে পুলিশ সহ কোনো ডিফেন্স বাহিনীতে কোনো মাদ্রাসার ছাত্র চাকরি হয়নি। এমনকি বিভিন্ন ধরনের অন্যান্য পরীক্ষার চাকরির পরীক্ষার ক্ষেত্রে ভাইবা বোর্ডে যখন গিয়েছে, মাদ্রাসার সার্টিফিকেট দেখলে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। কার প্যান্ট খাটো, পায়জামা খাটো, কার মুখে দাড়ি আছে, পাঞ্জাবি আছে, এই সমস্ত ছিল তাদের চক্ষুষু। তারা এত বঞ্চনা স্বীকার করেছে আলেম ওলামাদেরকে যে কয়েকজনে বসে একজনে কথা বলছে, চা খেতে বলে সেখানে তারা নাশকতার আবিষ্কার করেছে। এইভাবে তাদের জুলুম অত্যাচার এমন পর্যায়ে পৌঁছতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গজব নাযিল হয়েছে। গজবের উদাহরণটা এভাবে দেই, আপনারা সকলে জানেন সূরা ফিলের ঘটনা। বাদশা আব্রাহা কাবা ঘরকে ধ্বংস করার জন্য আক্রমণ করলো তার হস্তি বাহিনী নিয়ে। ওই সময় কাবা ঘরকে রক্ষা করার মতো মক্কায় জনশক্তি ছিল না, তাদের শক্তি ছিল না আব্রাহাকে মোকাবেলা করার জন্য। তখন ওই সময়ের কাবা ঘরের মোতাওয়াল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা খাজা আব্দুল মুত্তালিব, তিনি তার লোকজন নিয়ে সহায় সম্পদ নিয়ে মক্কা ছেড়ে দিয়ে পাহাড়ে আশ্রয় নিলেন। আব্রাহার বাহিনী আব্দুল মুত্তালিবের কিছু কোট লোড করে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব সরাসরি আব্রাহার কাছে গিয়ে বললেন যে তোমার বাহিনী আমার কোট নিয়ে এসেছে, ওগুলো ছেড়ে দাও, ফিরে দাও। আব্রাহা তখন বলল যে আমি শুনেছি তুমি নাকি খানায় কাবার মোতাওয়াল্লি। বলে হ্যাঁ। বলে আমি যে খানা কাবাকে ধ্বংস করতে আসছি তুমি জানো? বলে হ্যাঁ জানি। আমি তো আশ্চর্য হচ্ছি যে খানায় কাবাকে রক্ষার জন্য আমার কাছে কোনো আপত্তি না করে তুমি কয়েকটি উট চাচ্ছ। তখন আব্দুল মুত্তালিব জবাব দিয়েছিলেন যে আমি উটের মালিক, সেই উট নেওয়ার জন্য আমি এসেছি, খানায় কাবার মালিক আমি নই। ওই ঘরের যিনি মালিক তিনি সেটা সামলাবেন, এবং আল্লাহ সামলিয়েছেন। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, একদল পাখি, ক্ষুদ্র পাখি পাঠালেন আল্লাহ, যে ক্ষুদ্র পাখির আঘাতে সেই হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেল। ফাজালাহুম কাআসফিন মাকুল, চর্বিত ভুসির মতো হয়ে গেল, নস্তে নাবুদ হয়ে গেল। আমি মনে করি 2024 সালে এই দেশের জুলুমতন্ত্র এমন পর্যায়ে পৌঁছেছিল যখন বড় বড় রাজনৈতিক দল তারা রাস্তায় নামতে পারেনি। তারা আয়না ঘরে এবং বিভিন্ন বন্দিশালায় তারা খুনের শিকার ছিল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সন্তানদেরকে আবাবিল রূপে প্রেরণ করলেন, যে আবাবিলেরা জালিমের বন্দুকের নলের সামনে বুক চেতিয়ে দাঁড়ালো এবং খালি হাতে সেই জালিমদেরকে এই দেশ থেকে তাড়িয়ে ছাড়লো। এখন 2024 সালের সেই বিপ্লবের পর দাঁড়িয়ে আমরা যে স্বপ্ন দেখছি সেটি হচ্ছে এই দেশকে আমাদেরকে গড়ে তুলতে হবে, উন্নত রূপে গড়ে তুলতে হবে। আপনারা জানেন বিগত সময়ের বিভিন্ন ধরনের খতিয়ান বের হচ্ছে। এর মধ্যে একটি পরিসংখ্যান হচ্ছে এই দেশ থেকে বিগত সময়ে 28 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। সেই 28 লক্ষ কোটি টাকা পাচারের সাথে কি কোনো আলেম ওলামা মাদ্রাসা শিক্ষিত লোক জড়িত ছিল? এটা প্রমাণিত সত্য যে এই লক্ষ কোটি টাকার সাথে কোনো আলেম ওলামা জড়িত ছিল না। কারণ যারা মাদ্রাসায় পড়ে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ওহীর জ্ঞান আছে, তারা কোনো অন্যায় করে না। এই কারণেই ওই জালেমদের চক্ষুষু ছিল এই মাদ্রাসা শিক্ষিত লোকেরা, তাদের জন্য ছিল চ্যালেঞ্জ। এটি প্রমাণিত সত্য। এই দেশ থেকে যারা এই টাকা পাচার করেছে তারা কেউ মাদ্রাসা শিক্ষিত ছিল না। অতএব আমরা যদি ভিন্নভাবে এই বিষয়দেরকে বিশ্লেষণ করি তাহলে দাঁড়ায় এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি, এদেশের কল্যাণ, এদেশের মঙ্গল করতে হলে
আমাদের মাদ্রাসা শিক্ষা শিক্ষিত লোকের বিকল্প নাই। এবং এই দেশকে উন্নত করতে হলে একদল দক্ষ যোগ্য সৎ খোদাভীরু এবং আমানতদার দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে হবে। আর সেই সৎ যোগ্য খোদাভীরু দেশপ্রেমিক আমানতদার নাগরিক তৈরির কারখানা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আমাদেরকে এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সম্প্রসারণ করতে হবে, যেগুলো নিয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন, ব্রিটিশ আসার আগে এই দেশের এই উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা ছিল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। লক্ষ লক্ষ একর জমি ছিল, যেগুলো ছিল ওয়াকফ সম্পত্তি। সেই সম্পত্তির ইনকাম থেকে মাদ্রাসাগুলো চলত। এখান থেকে বিভিন্ন ধারার যোগ্য লোক তৈরি হতো। ব্রিটিশ আসার পর তারা যেহেতু মুসলমানদের থেকে ক্ষমতা নিয়েছে, মুসলমানদেরকে তারা শত্রুতে গণ্য করল এবং তারা এক অর্ডারে সমস্ত ওয়াকফ সম্পত্তি বাতিল করে দিল। ওয়াকফ সম্পত্তি বাতিল করার কারণে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেল। এরপরে অনেক দিন পরের পর 1780 সালে প্রথম কলকাতায় আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। এর অনেক পরে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কওমি মাদ্রাসা হিসাবে। সেখান থেকে দেওবন্দ কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা এই দুটি ধারায় উপমহাদেশে চলে আসে। ব্রিটিশ গিয়েছে, পাকিস্তান সরকার গিয়েছে, আমরা কয়েক দফায় স্বাধীন হলাম, কিন্তু আমাদের সেই শিক্ষা ব্যবস্থা, এদেশের অধিকাংশ মানুষ মুসলমান, 90%-এর বেশি মুসলিম দেশে, যে দেশের ভোর হয় আজানের সাথে এবং রাত হয় আজানের সাথে, সেই দেশের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামী শিক্ষা ব্যবস্থা। এটাই ছিল স্বাভাবিক, কিন্তু দুঃখজনক হচ্ছে আমরা সেখান থেকে যেতে পারিনি। আমাদের এই প্রচলিত জেনারেল শিক্ষা যাকে বলা হয় মূলধারা, সেই শিক্ষাধারার যে ফল আমরা তো বললাম, এই যে যারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, তারা কি কেউ অশিক্ষিত ছিল? তারা কেউ অশিক্ষিত ছিল না। তারা তথাকথিত শিক্ষিত ছিল, তারা বড় বড় ডিগ্রিধারী ছিল, কিন্তু তারা ওই শিক্ষার মাধ্যমে মানুষ হতে পারে নাই। তারা হয়েছে